সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, বলা হয়ে থাকে যে যারা টিনেজার তাদের মোট জনসংখ্যার অর্থাৎ বড় একটা সংখ্যা কিন্তু কোনো না কোনো ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যায় তারা ভুগছে, অর্থাৎ শতকরা হিসেবে বলা যেতে পারে অলমোস্ট 64.5%। সুপ্রিয় দর্শক, আজ আমরা নারীদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার বর্ণালী দাস 1972 সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। নারীদের বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা আমরা দেখতে পাই। আপনার কাছে একটু জানতে চাই যে কোন সমস্যাগুলো সবথেকে কমন? যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের জন্ম থেকেই হয় আসলে। একটা মেয়ে বাচ্চার অনেক সময় মায়ের বডির ইস্ট্রোজেনের জন্য তার অনেক সময় সিক্রেশন থাকে, ভ্যাজিনাল সিক্রেশন। এটা নিয়ে অনেক মারায় ওরিড থাকে যে আমার বাচ্চা কেন এরকম। অনেক সময় মিনস্ট্রুয়াল ব্লাডও আসতে পারে। এটা জাস্ট হরমোনাল মায়ের ইস্ট্রোজেন ওর বডিতে থাকে জন্য আসে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। সেই মেয়ের জন্মের প্রথম থেকেই এরকম শুরু হয় আর কি। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পরে যে যখন তার মিনার্কি স্টার্ট হলো, মাসিক যখন স্টার্ট হলো, তখন তো আবার তার এটা নিয়েও একটা প্রবলেম। এটা নিয়ে আসলে আমাদের এই সেক্সুয়াল লাইফের যে এডুকেশনটা, এটা আমরা যদি ফ্যামিলি থেকে মেয়েদেরকে একটু আগে থেকে বলি যে না এই পিরিয়ডটা হয়, সবার হয়, তোমার হচ্ছে, আমারও হয়েছে, সব মেয়েদেরই হয়, এটা মেয়ে বড় হয়ে যাওয়ার একটা লক্ষণ। এভাবে যদি আমরা ফ্যামিলি থেকে তাকে বুঝাই দিই, তাহলে কিন্তু এই মেন্টাল ট্রমাটা তার হয় না। তখন কিন্তু অনেক মেন্টাল ট্রমা নিয়েও আসে পেশেন্ট, ছোটো বাচ্চাগুলি। তাই এটা ফ্যামিলি থেকে আমার মনে হয় যে একটু যদি মা খালায় যারা আছেন, বড় বোন, তারা যদি একটু ওকে বুঝায়, তাহলে কিন্তু এই ট্রমাটা থেকে সে বের হতে পারে, এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করতে পারে। তারপরে এটা একটা আলাদা হরমোনাল একটা ব্যাপার হয়, ব্যথা থাকে, পিরিয়ডের সময় হয়তো ব্যথা হয়, এটা ওর লাইফটা টক্সিক করে দেয়। অনেক সময় পিউবার্টি মেনোরেজিয়া হয়, অনেক ব্লিডিং হচ্ছে, সেটা ওর লাইফস্টাইলটাকে অ্যানিমিকও হয়ে যায় অনেক পেশেন্টের। তো সেই ক্ষেত্রে আসলে একটু যদি ডাক্তারের সাথে কনসাল্ট করা যায়, তাহলে ওর লাইফস্টাইলটা একটু আমরা স্বাভাবিক করে দিতে পারি, হয়তো অ্যানিমিয়া কারেকশন করে দিতে পারি, অথবা পিউবার্টি মেনোরেজিয়ার কারণটা কি সেটা বের করে সেটা একটু মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি তাকে। তো এটা আসলে এরকম হলে, কারণ এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। এটা সঠিক টাইমে যদি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে, তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা থেকে সে বের হতে পারবে। তাহলে এইটা ফেস করলো, ডিসমেনোরিয়া ফেস করলো, পিউবার্টি মেনোরেজিয়া ফেস করলো। তারপরে যখন আবার একটু বড় হলো, তারপরে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে চলে গেল, সে বিয়ে হলো। বিয়ের আগেও তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে বলি, যে হয়তো প্রিকনসেপশনাল যে কাউন্সেলিং, অথবা বিয়ের আগে করে নিলে ভালো। কারণ এই যে থ্যালাসেমিয়ার একটা ব্যাপার থাকে, ছেলে মেয়ে দুজনেরই যদি ব্লাড টেস্ট করা, তাহলে অনেক আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনকে কিন্তু আমরা করতে পারবো। তো তারপরে যেটা যখন আবার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে গেল, সেখানেও তো অনেক সমস্যা থাকতে পারে। আর বিয়ের আগেও অনেক সময় ভ্যাজানাল ডিসচার্জ থাকে বেশি, অনেক সময় ইচিং থাকে। লাইফস্টাইল যদি হাইজিনটা মেনটেন করে, পিরিয়ড হলো তখন হয়তো ভালো মতন কাপড় চেঞ্জ করলো না, হয়তো অনেকক্ষণ করলো, তাহলে সে ব্লাড তো একটা সোর্স, ইনফেকশনের সোর্স। সেই ক্ষেত্রে ঘন ঘন চেঞ্জ করবে, কাপড় চেঞ্জ করবে, আর হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করবে। তো তাহলে দেখবেন ডিসচার্জটা ওরকম হবে না। আর যদি অল্প কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে অল্প থাকতেই আসবে, মেডিকেশন নেবে। লাইফস্টাইল আমার মনে হয় একটু হাইজিন মেনটেন করলে এগুলো থেকে সে করতে পারে। তারপরে যখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে গেলে, তখন পার্টনারের সাথে একটা ব্যাপার থাকে কনজুগাল লাইফে, তখন দুজনেরই হাইজিনের সাথে দুজনের একটা রিলেটেড থাকে। তখন ওই ইনফেকশনটা ক্রস ইনফেকশন হয়, ওখান থেকে এখানে আসে। সেজন্য দুজনের এরকম কিছু হলে অ্যাট এ টাইম দুইজনই আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ধরেন ডিসচার্জ নিয়ে আসলো, সেই ক্ষেত্রে কিন্তু দুজনের ট্রিটমেন্ট একসাথে। এটা আমরা যেটা ফেস করেছি, মা আসে, মেয়ে একাই আসে, পার্টনার আসলো না, তাহলে ট্রিটমেন্ট দিচ্ছি ভালো হচ্ছে, আবার পার্টনারের কাছ থেকে আসতেছে, আবার সেটা সাফার করতে। এটা পার্টনার দুজনই আসবে। পার্টনার অনেক সময় কোঅপারেট করতে চায় না, কিন্তু এটা আসলে করা উচিত, বুঝাতে হবে তাকে। আমি তো বলি যে পার্টনার নিয়ে আসার জন্য, যাতে আমি একটা কথা বললে ও যেভাবে বুঝবে, বাসার লোকজন বললে তো ওইভাবে বুঝবে না। আমি সবসময় ম্যারিড পার্সনকে সবসময় বলি যে হাজব্যান্ডের সঙ্গে আসবা, তাতে সুবিধা হয়, আমাদের বুঝাতে সুবিধা হয়। আমার মুখ থেকে একটা শুনে গেল, সেটা ওদের জন্য ইমপ্লিমেন্ট করা ইজি। তো এটা গেল। তারপরে আবার চাইল্ড নেওয়ার টাইম আসলো, এখানেও তো অনেক প্রবলেম থাকতে পারে।
যে যেটা এন্ডোমেট্রিওসিস হতে পারে, অথবা ক্রনিক পেলভিক পেইন হতে পারে, অথবা কোনো পেলভিক প্যাথোলজি থাকতে পারে। সেই জন্য কনসেপ্ট করার আগে যদি সে প্রিকনসেপশনাল একটা কাউন্সেলিং নেয়, একদম রুটিনলি যদি নেয়, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে তারা দূরে থাকতে পারে। প্রাইমারি অবস্থায় কোনো প্রবলেম থাকলে ধরা পড়লে সেটা কারেকশন করে সে নিতে পারলো, হয়তো তার ডায়াবেটিস আছে কিনা, অথবা তার পেরিনিয়ালে কোনো সমস্যা আছে কিনা, অথবা তার পেলভিক কোনো ইয়ে আছে কিনা। এখন কিন্তু আমরা খুব কমনলি দেখে থাকি যে থাইরয়েড জনিত বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে। থাইরয়েড তো একটা খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই দেখে নেওয়া উচিত, কারণ অনেক হাইপোথাইরয়েড এখন অনেক পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এটা তো একটা নটোরিয়াস, আমি বলি ডায়াবেটিস আর থাইরয়েড নটোরিয়াস বলি, কারণ এই দুটা তো সমস্ত জিনিসটাকে নষ্ট করে দেয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আমরা ছোটো ছোটো কয়েকটা 7-8টা ইনভেস্টিগেশন যদি আমরা করে ফেলি, তো কিন্তু তাহলে দেখবেন যে ভবিষ্যতে যে প্ল্যানগুলো সে করবে তাহলে কিন্তু অতটা অসুবিধার মধ্যে সে পড়বে না। তারপরে তো কনসেপ্টগুলো, তবে ইনফার্টিলিটি এখন তো খুবই বার্নিং ইস্যু ইনফার্টিলিটি, কারণ আমাদের লাইফস্টাইল, আমরা ভেজাল খাওয়া দাওয়া, তারপরে গ্লোবালাইজেশন, এই সবের জন্য, তারপর চাকরি বাকরি করা, মেল ফার্টিলিটি হ্যাম্পার হচ্ছে, ফিমেল ফার্টিলিটি হ্যাম্পার হচ্ছে, এই যে লাইফস্টাইলটা, সেই জন্য এই যে কনসেপশনাল কাউন্সেলিংটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট। কারণ সে দিনের পর দিন সে কাজ করে যাচ্ছে, কিন্তু তার ফ্যাক্টরগুলি থেকে যাচ্ছে। ধরেন যে একটা গার্মেন্টসে কাজ করে, একটা ওয়ার্ম ইয়েতে এনভায়রনমেন্টে তাকে কাজ করতে হচ্ছে, টাইট গার্মেন্টস সে পড়তে হচ্ছে, স্পার্ম কাউন্ট ভালো না। এমনও হয়েছে যে দিনের পর দিন মেয়েটাই ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে, ছেলে আসতেছে না, ইয়ে করেন। আমি তো সেজন্য বলি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে আসলে একটা পরীক্ষা হলে সেটা সেমেন অ্যানালাইসিস করা দরকার, কারণ সিমেন যদি ভালো না থাকলে আপনি যত ট্রিটমেন্ট এখানে দেন লাভ তো নাই। তো এখন আবার একটু আগে মনে করেন বছর 5 আগেও আমরা অনেক প্রবলেম ফেস করি, এখন মনে হয় এখন একটু এখন বেশি, তো রেশিও বেশি ইনফার্টিলিটির, সেজন্য এখন কিন্তু আসে মোটামুটি। কিন্তু তারপরেও একটা মেইল ইগো থাকে, আমার কেন, আমার কি হয়েছে, আমার তো কিছু হয়নি, এরকম আসলে এরকম না। মানে এইটা বলার উদ্দেশ্য যে মেসেজ কেউ যদি শোনে তাহলে সে যেন বুঝতে পারে যে আমাকেও যেতে হবে, কারণ আমাদের জন্য তো ট্রিটমেন্ট দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। এই যে মানুষের একটা বদ্ধমূল ধারণা ছিল যে ইনফার্টিলিটি মানে আসলে সেটা মহিলাদের হয়ে থাকে, কিন্তু রিসেন্ট কিছু রিসার্চ কিন্তু বলছে যে ছেলেদের এবং মেয়েদের কিন্তু ইকুয়েশন আসছে, যে তারাও ছেলে মেয়ে বোধ ইনফার্টিলিটির জন্য দায়ী হতে পারে। এক্ষেত্রে আসলে ছেলেদের ক্ষেত্রে আপনারা কি ধরনের কাউন্সিলিং করে থাকেন? লাইফস্টাইল যেটা আমি বললাম, কারণ এটা কারো যদি কনজেনিটাল কোনো অসুবিধা থাকে, অথবা ভিতরে ওই পাথওয়েতে কোনো অসুবিধা থাকে, সেটা তো আমরা ইনভেস্টিগেশন করে ওইটা বেরি করে ফেলি, সেটা পরের কথা। প্রথমে যেটা হবে যে তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে বলা হয়, তারপরে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে বলা হয়, কারণ এরকম যদি হয় তাহলে তো তার স্পার্ম কাউন্টটা ভালো আসবে না, মোটিলিটিটা কম থাকবে, সেই ক্ষেত্রে তো সে কনসিভ করতে পারবে না। তখন আমরা অনেক সময় আইইউআইতে যেতে বলি। তো এটা হচ্ছে যে মনে করেন যার স্পার্ম কম, মোটিলিটি কম, তখন আমরা আইইউআই করে যেটা ওখান থেকে ভালো স্পার্মগুলোকে তুলে নিয়ে এসে ওইটা সরাসরি মেয়েদের জরায়ুর ভিতরে দিয়ে দিই, কারণ যে একটু দুর্বল, তো তার তো টিউব পর্যন্ত যেতে একটু প্রবলেম হয়, সেজন্য আমরা আরেকটু আগাই দিই আর কি। আইইউআইটা এটাই যে আপনি স্পার্মটাকে খারাপের ভিতর থেকে ভালোগুলোকে সেপারেট করে ভালোগুলোকে ডিরেক্টলি আপনি ইয়েতে জরার ভিতর দিয়ে দিবেন, যাতে সে সহজেই টিউবে যেতে পারে, কারণ ফার্টিলাইজেশন তো টিউবেই হয়। তো এটা কিন্তু এখন শোনে মানুষ, আগে যেমন এটা মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু এটা শোনে এবং খুবই আইইউআই খুবই হচ্ছে এবং সাকসেস রেটও ভালো। অ্যাডোলেসেন্ট যারা রয়েছে তাদের তো আসলে বিভিন্ন ধরনের আমরা ডিজিজের কথা শুনে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, পিসিওসিস এবং হরমোনজনিত সমস্যা। এগুলো সম্পর্কে একটু জানতে চাই যে কেন হয়ে থাকে এবং সেটা ট্রিটমেন্ট আসলে কি? পিসিওসটা তো খুব কমন, কারণ পিসিওস মানে যে ওভামটা যত বড় সাইজের হওয়া দরকার ওভুলেশন হওয়ার জন্য, সেটা না হয়ে ছোট ছোট অনেকগুলি ওভারিতে থাকে, একদম মালার মতন অনেক ছোট ছোট অনেক থাকে সিস্ট, যেটাতে সাফিসিয়েন্ট হরমোন রিলিজ হয় না। তো এখন হচ্ছে এই জন্যই তার এই যে ব্যথা, ডিসমেনোরিয়া, এটাও পিসিও থাকলে হয়। পিসিও থাকলে আপনার যেহেতু ওভামটা ভালো আসতেছে না, ইনফার্টিলিটিতেও একটা প্রবলেম হয়ে যায়। আর একটা জিনিস এটার সাথে যেটা কমন, আমি কিছুক্ষণ আগে বললাম যে সেডেন্টারি লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড এবং মনে করেন উল্টাপাল্টা খাওয়া দাওয়া করা, তারপরে মুভমেন্ট না করা, তারপরে হচ্ছে আপনার যে জিনিসগুলো আমরা দেখলাম, মানে ঘুমাচ্ছে, একটা নর্মাল ডিসিপ্লিন লাইফে না থাকা, রাত 3টা-4টা পর্যন্ত কেউ ঘুমাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে তার লাইফস্টাইলটা হ্যাম্পার হচ্ছে, তার বডির মধ্যে তো রিফ্লেকশন হবেই। সেটার সাথে সাথে থাইরয়েডের কথাটা আপনি একটু আগে বলেছিলেন, হাইপোথাইরয়েডে আমরা কিন্তু অনেক পাচ্ছি এখন, এটাও একটা কারণ। তারপরে ডায়াবেটিস, মেটাবলিক, যে পিসিওতে যেটা হয় মেটাবলিক একটা ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্ত জিনিসের গোড়ায় কিন্তু আপনার লাইফস্টাইল।
যদি আপনি একটা হেলদি লাইফস্টাইলে থাকেন আপনার এগুলো আস্তে আস্তে এমনি কমে যাবে। সেই ক্ষেত্রে তারপরে যদি না যায় তাহলে আমরা সাথে হরমোনাল সাপোর্ট দিই। যেমন আমরা বেসিক্যালি অ্যাডোলেসেন্টদেরকে কন্ট্রাসেপ্টিভ পিল সাজেস্ট করি, কারণ এটা স্লো ওর জন্য ভালো হয়, রেগুলার সাইকেলটা রেগুলার করার জন্য, হরমোনটা ব্যালেন্স করার জন্য। আমরা যতটুকু বিভিন্ন রিপোর্ট থেকে জেনেছি যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে। এই যে থাইরয়েডজনিত রোগগুলো বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? গোড়ার কথা কিন্তু এটাই যে আমরা লাইফস্টাইল ঠিকমতো করি না, কারণ একটার সাথে একটা রিলেটেড। আপনি যখন ওবেস হয়ে যাবেন অনেক, আপনি যখন মুভমেন্ট কম করবেন তখন আপনার ডায়াবেটিসের দিকে যাবে। আপনি যখন খাওয়া দাওয়া করবেন না তখন আপনার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ শুরু হবে। আর যেটা হচ্ছে, এটা নিয়ে একটা সার্ভেও হচ্ছে যে এত কেন হচ্ছে। তো যেটা মানে আমাদের যে এই যে পিরিয়ডের সাথে এগুলোর সাথে থাইরয়েডের একটা খুবই মানে ক্লোজ একটা রিলেশন আছে। কারণ দেখবেন যার হাইপোথাইরয়েড হচ্ছে অথবা থাইরয়েড হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই পিরিয়ডটা পুরোপুরি মানে আমি যেহেতু গাইনোকোলজিস্ট, আমার সাবজেক্টের কথাই বলি যে এই প্রবলেমগুলো কিন্তু তাদেরকে খুবই ফেস করতে হচ্ছে। কারণ ইনডাইরেক্টলি এটার জন্য আমার পিসিও হচ্ছে, ইনডাইরেক্টলি এটার জন্য আমার ইনফার্টিলিটি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে প্রপার যেটা হয় যে আমরা যখন এটা পাই, আমরা ডেফিনেটলি মানে ওই রেসপেক্টিভ এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে তাকে কথা বলাই দিই যে ওইখান থেকে ওটা কারেকশন করে তারপরে একবারে আসতে। এই মানে রেফার যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের দেশে এখনও স্টাবলিশড না, কিন্তু এটা খুব দরকার। কারণ যার যেটা সাবজেক্ট সেটা ট্রিটমেন্ট দিলে কিন্তু সব দিক থেকেই ভালো এবং প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যায় পেশেন্টের জন্য। এবং প্রেগনেন্ট মায়েদের যদি থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে তখন সেটা কিন্তু গর্ভস্থ শিশুরও ক্ষতি করে। হ্যাঁ, এটা হয়তো অ্যাবর্শন করে ফেলে। তো আর্লি আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আপনি কন্ট্রোল না রাখেন তাহলে কিন্তু এটা অ্যাবর্শন করে দিবে। এবং পরবর্তীতে যেটা হয় যে মার থাকলে এটা সাধারণত বাচ্চারও হয়ে যায়। কারণ কিছুদিন আগে সরকারিভাবে এই থাইরয়েডের যে পরীক্ষাটা, এটা কিন্তু মানে একদম কম্পালসারি করে দেওয়া হয়েছিল যে বাচ্চা ডেলিভারি হলেই তার থাইরয়েডটা দেখা হবে। মানে ওটা মার থাকুক না থাকুক, মানে প্রত্যেকটা বাচ্চারই করতে হবে এরকম। কিন্তু মাঝখানে হয়েছিল, এখন ওটা মনে হয় একটু বন্ধ আছে, কিন্তু আমরা কিন্তু করতাম তখন প্রত্যেকটা বাচ্চা। আমরা এই গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি।
এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাইবো যে সার্বিকভাবে একজন নারী যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, সেজন্য তাদের আসলে কোন কোন বিষয়গুলো আসলে মেনটেন করা উচিত? এটা ছোটোবেলা থেকেই, আমি যেটা বলি, ছোটোবেলা থেকে একটা নর্মাল লাইফ, মানে লাইফস্টাইলের মধ্যে দিয়ে তাদের ডিসিপ্লিন লাইফের মধ্যে দিতে হবে। প্রপার ঘুমাবে, প্রপার 7-8 গ্লাস পানি খাবে, শাকসবজি খাবে, একদম একটু এক্সারসাইজ করবে, রিচুয়াল, ধর্মীয় রিচুয়াল যেগুলো আছে সেগুলো মেনটেন করবে। মোট কথা যেটা একদম স্বাস্থ্যসম্মত যে জীবনযাপন সেটা করতে হবে। কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই করেন, এইটার পরবর্তী জীবনে কিন্তু এটা রেস্ট থেকে যাবে। কারণ এটা একটা সাইকেল, পুরো লাইফস্টাইলটা কিন্তু ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত একটা সাইকেলের মতন। আপনি আজকে যা করবেন, আজকে থেকে 20 বছর পরে গিয়ে সেই কনসিকুয়েন্স আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য আমার মেসেজ যেটা, যে এখন থেকেই, শুরু থেকেই, আজকে থেকেই আমরা শুরু করব। করা হয়নি অসুবিধা নাই, আজকে থেকেই শুরু করি। সংকোচ বোধ না থেকে ট্রিটমেন্ট শুরু করে ফেলা উচিত। শুরু করতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে, ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং সেটির জন্য কী কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে তা আমাদেরকে পরিষ্কারভাবে একটা ধারণা দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির পরিবারকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। এসএলই হলো সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, সহজ বাংলায় বলা হয় লুপাস। এটা একটা বিশেষ ধরনের বাত ব্যথা এবং এটা কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট অস্থিসন্ধির ব্যথা না, সমস্ত শরীরের যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলোরই একটা সামষ্টিক বাত ব্যথা এবং এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং 15 থেকে 45 বছর বয়সী যে মহিলারা, তারা সাধারণত এই রোগে আক্রান্তের ঝুঁকিতে সর্বোচ্চ সম্ভাবনায় থাকেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।